আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল আমি শুনি নাই বিএনপি বলছে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। ৭২-এর সংবিধান নিয়ে চিৎকার করতেছি, এটা কিন্তু ১৭ বার সংশোধন হয়েছে। তার মানে কি নিখুঁত কিছু হয় না। ঠিক এই মুহূর্তে উচিত ছিল এই গুম কমিশন অধ্যাদেশটাকে আইনি রূপ দেওয়া, তারপরে আপনি এটা সংশোধন করতে পারবেন তো, এখানে কোনো বাধা নাই তো। যে আপনি ৩ মাস পরে দেখেন যে না এটার ভিতরে আরও কিছু সংশোধন আনা দরকার বা পরিবর্তন আনা পারতেন, কিন্তু আপনি করেননি, এটাই চূড়ান্ত। এবং এটা না করার জন্যই এটা বলা। তারপরে আসেন আপনার একটা কথা বলি যে আরেকটা কথা বলছে পাপি আপা যে জামাত নানান জায়গায় নানান কিছু করছে, জামাতের বিরোধিতা। আমার এইখানেই প্রশ্ন যে জামাতের বিরোধিতাটা যে রাষ্ট্রীয়ভাবে করতেছে যারা, দুইটা পরাক্রমশালী দল, যেটা একটা দলের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি যুদ্ধ করছেন বলতে উনি তো আটক ছিলেন, বাট ওনাদের নেতৃত্বে ওনার সেই অনুপ্রেরণায় একটা যুদ্ধ হয়েছে। আর একটা দলের প্রতিষ্ঠাতা সেই স্বাধীনতার ঘোষক অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। দুইটা দলের কিন্তু একটা বিরাট বিরাট প্রভাব বলেন আর যাই বলেন এই বাংলাদেশে আছে। এবং এইটাকে আপনি আজকে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রায়াল চলে মনে করেন, এটা কিন্তু চারটিখানি কথা না, এটা কিন্তু সেই পরিবার, খুব সহজ কাজ না। মৃত্যুদণ্ড দিছেন, কার্যকর করবেন, এটা আরেক চ্যাপ্টার, কিন্তু এটা কিন্তু খুব সহজ না। আবার জিয়া পরিবার খুব সহজ না, অনেক শক্তিশালী পরিবার। কিন্তু যখন যে আসেন সে একে অপরের বিরুদ্ধে লেগে যান। যেমন বেগম খালেদা জিয়াকে যখন বের করে দেওয়া হয়, সেটা আওয়ামী লীগ বের করে দিয়েছে। এবং জিয়াউর রহমানের খেতাবটা নিয়ে যখন টানাহেঁচড়া করা হয়, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। আর আওয়ামী লীগের ভিতরে কিন্তু আরও মুক্তিযোদ্ধা ছিল। সেই মুক্তিযোদ্ধারা কি একবারও বিরোধিতা করছে যে মুক্তিযোদ্ধা পত্নী খালেদা জিয়াকে ওখান থেকে বের করছেন কেন, কিংবা তার খেতাব নিয়ে? আওয়ামী লীগেরও তো খেতাব নেওয়া হচ্ছে, জাতির পিতার আমি ভাই বলতে দেন, আমি সেই জায়গায় আসছি। তার মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, সে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সে ক্ষমতায় থেকে জিয়াউর রহমানের খেতাব নিয়ে টান দেয়, খালেদা জিয়ারে বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্ট থেকে বের করে দেয়। তখন বিএনপির অবস্থা আমি বাদই দিলাম, কিন্তু তার দলের ভিতরে মুক্তিযোদ্ধা ছিল, দে কেপ্ট সাইলেন্ট। একইভাবে আজকে আপনি আসেন যে আওয়ামী লীগের মতো একটা দলকে নিষিদ্ধ করতেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল আমি শুনি নাই বিএনপি বলছে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। তার মানে তারা স্বাধীনতার পক্ষের শক্তি না, তা বলছি না। এই স্লোগানটা তাদের মুখে ছিল না, এই স্লোগান ছিল শুধু আওয়ামী লীগের। এখন আজকে যখন আবার এই গণতান্ত্রিক দলটা, এই স্বাধীনতার পক্ষের শক্তির দলকে আপনি নিষিদ্ধ করতেছেন, সেখানে কিন্তু এই বিএনপির ভিতরে ফজলুর রহমান সাহেবের মতো মুক্তিযোদ্ধাও আছে। তারা কি কোনো প্রশ্ন করছেন? আমি সেই কথাগুলো রাখলাম। তার মানে কি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলতে কি কিন্তু আসে, নাকি রাজনৈতিকভাবে ক্যাশ করছেন? এইবার আসেন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। এই দুইটা শক্তি, বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন, এরা কাল ধরে জামাতের বিরুদ্ধে। যারা ক্ষমতায় ছিল টানা 30 বছর ছিল, বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী 10 বছর, আর বেগম শেখ হাসিনার 2 টার্মে 20 বছর। এই যে ক্ষমতায় ছিলেন, তারা ক্ষমতায় থেকে তারা সবসময় জামাতের বিরোধিতা করেন। হাস্যকর কিনা, কারণ কখনো তারা মন্ত্রী বানান, কখনো তারা আন্দোলনের জন্য নেন। তার আবার এই বিরোধিতা করতে করতে এত শক্তিশালী দল, তারা আজকে বিরোধী দল। 68টা সিট তারা পেয়েছে, তার বাড়িতে জাতীয় পতাকা 5 বছরের জন্য উত্তোলিত হবে। তাহলে এগুলো আসলে কি রাজনীতি, নাকি সত্যি সত্যি বিরোধিতা? টোটালটাই গেইমের পার্ট। তা নাহলে কিভাবে হয়? আমি কারো বিরোধিতা করছি না, আমি সিম্পল অ্যানালাইসিস দিচ্ছি। এনএসএফ সার্টিফাইড স্বজন সিপিবিসি পাইপ। পাইপ ভালো তো লাইফ ভালো। বাংলাদেশের সাথে পিস টকের মিলটা আমি দেখাচ্ছি আপনাকে, ছোট করে জানতে, ছোট করে 1-1.5 মিনিট লাগবে। 21 ঘন্টার আলোচনা হয়েছে ইসলামাবাদ টক্স, কি নিয়ে? ইরান আর আমেরিকার মধ্যে শান্তি আলোচনা হয়েছে 21 ঘন্টা। কিন্তু তারপর না বিরোধ হয়েছে কোন জায়গাটায়? 21 ঘন্টার যাই দেখেন বহু সমঝোতা হয়েছে, বহু শর্ত মাইনে নিছে। 2টা শর্তে গন্ডগোল হয়েছে। একটা হলো তুমি পারমাণবিক অস্ত্র বানাইতে পারবা না, আর তুমি হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিবা। এই 2টা লড়াই। আমার দেশের সংস্কার বা কমিশন অধ্যাদেশ ওই একই কায়দায়। কীরকম জানেন? আমি অধ্যাদেশের সবগুলো অধ্যাদেশ মেনে নিছি, কিন্তু 2টা বেসিক জায়গায় মানি নেই।
সেটা কি জুলাই সনদ মানবো না, গণভোট মানবো না, গুম কমিশন মানতেছি না, বিচার বিভাগ আলাদা হোক সেটা মানতেছি না। এই যে বেসিক আপনি এই 4টে জিনিস করলে বাকিগুলা লাগে না। তার মানে কি, ওই যে দেখেন 21 ঘন্টার আলোচনা বেচতে গেল 2টা ইস্যুতে, একইভাবে আমাদের সমস্ত আলোচনা বেচতে গেল এই 2-4টে ইস্যুতে। আপনি 40টা 100 করেন না কি অধ্যাদেশ পালন, আপনি এই 2টা করে দেখেন না, গুম অধ্যাদেশ আর এদিকে বিচার বিভাগটা আলাদা করে দেখেন, করেন না, আপনি বাকিগুলা কিচ্ছু করাই লাগবে না। ওই তো এগুলো করে দেন। এই যে দেখেন আজকে ইলেক্টেড হবে যারা, বিএনপিতে মাত্র 33 বা 35টা মহিলা হবেন সংরক্ষিত আসনের এমপি। আপনি সেখানে 1300 ফর্ম দিয়ে দিলেন, কঠিন ইন্টারভিউ নেবেন, পৃথিবীর সেরা কঠিন ইন্টারভিউ নেবেন, যেখানে আপনি ভোটের ব্যাপার নাই, দল নমিনেট করবে ইন অ্যাকর্ডেন্স উইথ কনস্টিটিউশন। সেখানে 1300 ফর্ম বিক্রি করলেন, তারা লড়াই করবে। আমি তো চিনি, আমি নাম বলবো না, নাম বললে বলবে কি আমাকে দিয়ে বলাচ্ছে না। আমি অনেক কোয়ালিফাইড বিএনপির মহিলা দেখি যাদেরকে কোনো শর্ত ছাড়া তারা সংরক্ষিত আসনে এমপি দিয়ে দিতে পারে 30-35। তাদের সাথে আমি টক শো করছি, নানান জায়গায় দেখো 1300 ফর্ম। আর যেখানে ইলেকশনের মাধ্যমে যাওয়ার কথা সেটা কেউ জানে না। 11টা সিটি কর্পোরেশনে আপনি বানাই দিলেন, মেয়র বানাই দিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বানাই দিলেন, সবই ইলেকশনের মাধ্যমে হওয়ার কথা, কোনো ফর্ম বিক্রি নাই, কিচ্ছু নাই, দিয়ে দিলেন। আর যেখানে আপনার বৈধভাবে সাংবিধানিকভাবে সিলেক্ট করবেন আপনি, সেই সিলেকশনে আপনি 1300 ফর্ম বিক্রি করেন। এটা কি দলের ভিতরও তো আমি দেখি। আর যদি বলেন এর গণতান্ত্রিক চর্চা, তাহলে প্রশাসক নিয়োগ দেন কেমনে? সবই আমার কাছে হাস্যকর। আসলে ইনফ্যাক্ট আমরা বলির পাঠা সাধারণ জনগণ। এটা গণভবন, প্রধানমন্ত্রীর বাসভবন অফিসিয়ালি। এখন প্রধানমন্ত্রীর বাসভবনকে আপনি জাদুঘর বানাবেন কিসের ভিত্তিতে, কিভাবে? এখন যদি মনে করেন আপনি যদি এটা সাংবিধানিকভাবে করেন কিংবা কোনো আইনি প্রক্রিয়ায় করেন এবং পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়ে যদি করে, সেটা এক কথা। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটাকে জাদুঘর বানাইছেন, আমি কিন্তু অ্যানালাইসিস দেবে, আমি এটার পক্ষেও না বিপক্ষেও না। আপনি যে জাদুঘরটা বানাইলেন, সেদিন তো এই যে বিএনপির মতো বড় দল ছিল, ইউনূস সাহেবের তো কি সম্বল ছিল, এই সমস্ত দলও তো তখন প্রতিবাদ করে নাই যে এইটা কোনোভাবে জাদুঘর হইতে পারবে না। তখন আপনি নীরব ছিলেন। আবার আজকে যদি এটারে জাদুঘর বানাইতে চান, আজকে আপনার নির্বাচিত সরকার আসছেন ক্ষমতায়, আপনি যদি জাদুঘর বানাইতে চান 2/3 মেজরিটির বদৌলতে জাদুঘরও বানাইতে পারেন, 2/3 মেজরিটির বদৌলতে এটারে প্রধানমন্ত্রীর বাসভবনও বানাইতে পারেন। এখানে আইন বা চিন্তা ভাবনার কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যখন যে সিচুয়েশন সেই মোতাবেক চলা। যেমনিভাবে এই সরকারি দল বলতেছে সেন্টিমেন্টের কারণে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ করছে। ইনফ্যাক্ট আওয়ামী লীগ গত 15 বছর কী করছে, কোনো ঘটনা ঘটাই বলছে আদালতের আশ্রয় দিতে। কারণ যখন 2/3 মেজরিটি থাকে তখন আদালত তার নিয়ন্ত্রণ থাকে অলিখিতভাবে। যদি বলেন কোন যুক্তিতে, সেটা কীরকম আমি বলি, যখন আপনি বিচারক নিয়োগ অধ্যাদেশটা বাতিল করে দিলেন, তার মানে বিচারক নিয়োগ করব সরকার। এখন সরকারের একজন মন্ত্রী যখন হাঁটবে বিচারকদের পাশ দিয়ে, বিচারকের মাথায় শুধু ঘুরবে কি আমার নিয়োগকর্তা উনি। প্রশাসনের ভিতর দিয়ে হাঁটবেন, পুলিশের আইজি মনে করবে আমার নিয়োগকর্তা উনি। আপনি পুলিশ সংস্কার অধ্যাদেশ পাশ করলে এইটা ভাবতেন না, বিচার বিভাগের দিনে সংস্কার করলে এইটা ভাবতেন না। আমরা চাই আতঙ্কের রাজনীতি, আমরা চাই আমাকে ভয় পাক, আমাকে ভালোবেসে দাঁড়াক, উই ডোন্ট ওয়ান্ট। জামাত ইসলাম ইন্টেনশনালি এটা করতেছে। আমি আমার এলাকায় দেখছি, আমি জীবনে মোটরসাইকেল ভাই এত দেখিনি। যে পরিমাণ মোটরসাইকেল সারাদিন পেট্রোল পাম্পের কাছে ওখানে বসে আছে। আওয়ামী লীগ 71-এ মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে, আর এনসিপি জামাত ইসলাম এখন জুলাই আগস্টের অভ্যুত্থান নিয়ে ব্যবসা করছে। জামাত ইসলাম এবং এনসিপি বিরোধী দল হলো। এই বিরোধী দলের উৎসটা কোথায়? এই বিরোধী দলের উৎসটা হচ্ছে ওখানে যে ডক্টর ইউনূস সাহেবের জন্য 3 দিন অপেক্ষা করেছে যে উনি ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের কেউ প্রধান হবেন না। এবং বাংলাদেশের ইতিহাসে এটাই হতো প্রথম যে সাজাপ্রাপ্ত ব্যক্তি সাজা মওকুফের আগেই হচ্ছে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন এবং নিজে ক্ষমতায় থেকে নিজের সাজা, নিজের ট্যাক্স ম্যাক্সের যেগুলো ছিল সে নিজে সেটা নিজেরটা নিজে মওকুফ করেছেন। এবং উনি বক্তৃতায় বলছেন যে আমার নিয়োগকর্তা কৃতজ্ঞতা প্রকাশ করছে যারা তার নিয়োগকর্তা তাদের প্রতি। নতুন দল একটা আসবে, তার বক্তব্যে উনি দল তৈরি হওয়ার আগে আশাবাদ ব্যক্ত করেছেন। দল তৈরি হওয়ার পরে উনি তাদেরকে ধন্যবাদ আমরাও দিচ্ছি, তারাও দিচ্ছে, এটা ধারাবাহিকতা, সেটা ঠিক আছে। তারপরে উনি এটাও বলেছেন যে হচ্ছে তরুণদের ভিতরে ক্ষমতা সরকার গঠন হবে, মন্ত্রিত্বে আসবে, এমপি হবে, পার্লামেন্টে আসবে, প্রত্যাশা ব্যক্ত করেছে। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, আপনি আমাকে দল বলতে পারেন, আমি বিএনপি করি, আমি যাকে প্রশাসক বসাবো আপনি তাকে দলীয়করণ বলতে পারেন। কিন্তু ইউনূস সরকার যে টোটালি জামাত ইসলামকে শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে সমস্ত জায়গায়, ইভেন কি আপনার
যে রাষ্ট্রদূতগুলি সেগুলোর ক্ষেত্রেও বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা প্রত্যেকটা জায়গায় জামাতের প্রেসক্রিপশন নিয়ে হচ্ছে বসালো। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কেন বসাতে পারলেন না? আমি তো অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপি কোনো উপদেষ্টাও দিতে আগ্রহী না এবং প্রশাসনের জটিলতার ভিতর ঢুকতে আমি আগ্রহী না। কেন আমি আগ্রহী না? যে অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস থাকবে, থেকে তারা হচ্ছে নির্বাচন একটা ফেয়ার মানুষের কাছে গ্রহণযোগ্য দিবে, দিয়ে তারা চলে যাবে। তাহলে তো ঝামেলাটা শেষ। এখন দেখেন তারা সংস্কারের নাম করে কিছু বিদেশি এজেন্ডা নিয়ে আসলো। বিদেশি এজেন্ডা নিয়ে সোনারগাঁ হোটেলের ভিড় বাড়লো, শীততাপ নির্গত কক্ষের দিকে মানুষ তাকায় থাকলো কখন প্রেস কনফারেন্স হবে। এদিকে প্রেস কনফারেন্স করার আগে আলোচনার টেবিলে সৌহার্দ্যপূর্ণ জামাত ইসলাম এনসিপি, আবার রাজপথে আলোচনার টেবিলে থাকা অবস্থায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অলওয়েজ তারা মাঠে কর্মসূচি পর্যন্ত দিয়ে দিল পিআর পদ্ধতির কারণে। জামাত ইসলাম সংস্কার করছে। এই জামাত ইসলাম তো আওয়ামী লীগের চেয়ে সিনিয়র সংগঠন জন্মগত দিক থেকে। তো জামাত ইসলাম তাদের রাজনৈতিক সংগঠন কালচার, তাদের অ্যাটিটিউড, তাদের হচ্ছে রাষ্ট্রের প্রয়োজনে কি সংস্কার তারা তাদের দলে করছে আজ পর্যন্ত? একটা সংস্কার দেখাতে পারবে? তারা মৌদুদিবাদের খপ্পর থেকে কি বেরোতে পারছে? এবং তাদের যে ওই স্ট্রাকচার যেদিন থেকে সৃষ্টি, ওই স্ট্রাকচার একটা কি ভাঙছে? 71 সালে জামাতে ইসলামের বাংলাদেশের মাটিতে যে ভূমিকা ছিল, বিএনপির যিনি রাষ্ট্রনায়ক মেজর জিয়ার ভূমিকা নিশ্চয়ই তার চেয়ে পার্থক্য ছিল। উনি জামাত ইসলাম হিন্দ নামে প্রথম তৈরি হলো ভারতে, তারপর জামাত ইসলাম পাকিস্তান নামে তৈরি হলো, হ্যাঁ তৈরি হলো। তারপরে ওনারা জামাত ইসলাম বাংলাদেশের বিরোধিতা করে জামাত ইসলাম বাংলাদেশ সৃষ্টি হলো। আমার কথা হচ্ছে যে 71-এ আমার দলের জন্ম হয়নি, কিন্তু রাষ্ট্রপতি জিয়ার জন্ম হয়েছে। স্বাধীনতার ঘোষণা রাষ্ট্রপতি জিয়া নিজে রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে যেটা দরকার সেটাই করেছে। তারপরে উনি চিন্তা করেছেন যে আমি তো রাজনৈতিক নেতা না, তখন উনি ওটা শেখ মুজিবুর রহমানের নাম দিয়ে কিন্তু পরবর্তী পর্যায়ে উনি স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন। তো শেখ মুজিবুর রহমান সাহেব কি পাকিস্তান জেল থেকে জিয়া রহমানকে আচ্ছা, আমি একটু আমার প্রশ্ন একটু জানতে চাই। আমি একটু কমপ্লিমেন্ট দিতে চাই তারে। আমি এই ব্যাপারে যে বলে যে যার জন্মই হয় নাই যুদ্ধের সময়, তো বহু লোকেরই জন্ম হয় নাই। এনএসএফ সার্টিফাইড স্বজন সিপিবিসি পাইপ। পাইপ ভালো তো লাইফ ভালো। কিন্তু জিয়াউর রহমান সাহেব নিজে যুদ্ধ করছে সেক্টর কমান্ডারে, একজন সেক্টর কমান্ডার হিসেবে, জেট ফোর্স হিসাবে, এবং সে যখন দলটা গঠন করছে নিঃসন্দেহে তার ভিতরে মুক্তিযুদ্ধের চেতনা ছিল এবং সেই চেতনা দিয়েই চলছে। এবং সেই মুক্তিযুদ্ধের চেতনার যে রিয়েল যে আসপেক্টগুলো সেগুলো তার ভিতরে ছিল বিধায়ী 3.5 বছরের বেশি টিকতে পারেনি। আমি বলতেছি তারপরে যখন আসেন ম্যাডাম খালেদা জিয়ার টাইমে যদি আসেন, আপনি দেখেন সে 91-এ 2001-এ লাস্ট নির্বাচন করার পর তার পক্ষে তার সে যে জুলাই চেতনা বলতে যাবো, আমি এটার অর্থ আমার ব্যাখ্যার দরকার নাই, চেতনা বলতে যে সেইটা ধারণ করার কারণে এই যে 1/11-এর পরে সে ক্ষমতা থেকে গেলেন তো গেলেনই, 16টা বছর সমস্ত মিডিয়া তাদের বিরুদ্ধে ছিল। কিন্তু সেই রাজনীতিটা আজকে তাদের আছে কিনা সেই প্রশ্ন আমি বিএনপি মুক্তিযোদ্ধার দল, কিন্তু এত মুক্তিযোদ্ধা বিএনপিতে থাকার পর উইং কমান্ডার হামিদুল্লাহ সাহেব থেকে বীর শওকত আলী সাহেব থেকে শুরু করে তারপরে অনেকেই আমাদের ছিলেন, মোস্তাফিজুর রহমান সাহেব ছিলেন ওখানে, হাফিজ সাহেব, মেজর হাফিজ সাহেব ছিলেন, তারপরে বর্তমানে অলি আহমেদও তখন আমাদের দলে ছিলেন। তো সেখানে এই যে বেগম জিয়াকে বাড়ি থেকে বের করে দিল, মুক্তিযোদ্ধারা কি করলো? বেগম জিয়াকে বাড়ি থেকে বের করে দিল, এটা শেখ হাসিনার প্রতিহিংসার একটা ফলাফল। এর জন্য মুক্তিযোদ্ধা কি দলের ভিতরে যারা ছিল তারা কি ওটাকে সমর্থন দিছে? সমর্থন দেয়নি। এখন আপনি সবসময় আমরা প্রতিবাদ করছি, আমি নিজে যতটি আমরা এমপি ছিলাম নেতারা সহ ওই ক্যান্টনমেন্টের ওখানে রাত 2টা থেকে শুরু করে ওই লাস্টে বেগম খালেদা জিয়া কানতে যে বেরোলো পর্যন্ত সারা রাত আমরা রাস্তার উপরেই ছিলাম এবং সারা রাত ওখানে মিছিল মিটিং সবকিছু আমরা করেছি। সঠিক কথা না। আমার প্রশ্নটা এই জায়গায়, যারা রাজপথে ছিলেন তাদেরকে জামাত ইসলাম ধর্মীয় চেতনা নিয়ে ব্যবসা করছে, আওয়ামী লীগ 71-এ মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে, আর এনসিপি জামাত ইসলাম এখন জুলাই আগস্টের অভ্যুত্থান নিয়ে ব্যবসা করছে। এই ব্যবসাটা চিরতরে বন্ধ করতে হবে। এইটা কারোর ব্যক্তিগত ব্যবসার বিষয় না, ব্যক্তিগত ফায়দা হাসিলের বিষয় না, ব্যক্তিগতভাবে বেনিফিশিয়ারির বিষয় না। ওয়াকআউটের ব্যাপার, ওয়াকআউট সিস্টেম আছে ঠিক আছে, কিন্তু একটা ভাবগাম্ভীর্যের ব্যাপার থাকে। আপনি ওয়াকআউট করলেন ঠিক আছে, একটা যৌক্তিক ব্যাপার থাকতে হবে। কোথায় দেখেন পার্লামেন্টের যে সময়টা, এই সময়টা সরকারি দল করেছি,
আমি সেটাই বোঝাতে চাচ্ছি যে সরকারি দল বিরোধী দলের কাছে টাইম ভাগ করে দেওয়া থাকে, যে বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণে 50 ঘন্টা যদি হয় 50 ঘন্টার ভিতরে এত ঘন্টা পাবে, সরকারি দল এত ঘন্টা পাবে, এইটা নির্ধারিত। সেইখানে দেখেন হাফিজ সাহেব নিজে বলছে যে আমি 5 বারের এমপি হওয়ার পরও 2 মিনিটের বেশি আমাকে কেউ কখনো সময় দেয়নি। আর দেখেন তাদেরকে 5 মিনিট করে দেওয়ার পরও তারা স্যাটিসফাইড হচ্ছে না, মনে হচ্ছে মারামারি করবে, হাতাহাতি করবে। আমরা চিৎকার দিচ্ছি, চাচাবাজি করছি, ওয়াকআউট করছি, আমরা ওই ব্যানার নিয়ে যাই নাই, প্লাকার নিয়ে যাই নাই, রাজনৈতিক সংগঠনের পক্ষে স্লোগান দিই নাই, যেটা ওখানে উচিত না, অনুচিত, ওটা ডেকোরাম বহির্ভূত। তো পার্লামেন্টের মেম্বার আমি হব, আমি কনস্পিরেসি ষড়যন্ত্র সমঝোতার ভিত্তিতে 53টা 52টা 71টা সিট নিয়ে আমি গেলাম, কিন্তু আদব কায়দা আচরণ পার্লামেন্টে শো করবো না, এটা তো হয় না। তেলের ব্যাপারটা আপনি যেটা বললেন, এইটা একবারে জামাত ইসলাম ইন্টেনশনালি এটা করতেছে। আমি আমার এলাকায় দেখছি, আমি জীবনে মোটরসাইকেল ভাই এত দেখিনি, যে পরিমাণ মোটরসাইকেল সারাদিন পেট্রোল পাম্পের কাছে ওখানে বসে আছে। পুলিশ যখন একটা সিস্টেম করছে, মানে যারা পেট্রোল পাম্পে মোটরসাইকেল নিয়ে গেছে তারা সবাই জামাতি, আপনি এটা বলতে চাচ্ছেন? আমার কথাটা শেষ করতে দেন, লেট মি ফিনিশ। পুলিশ যখন একটা সিস্টেম করতে গেছে যে বৈধ কাগজপত্র, রেজিস্ট্রেশন নাম্বার, হেলমেট থাকতে হবে, দিয়ে ওখানে যখন স্টিক হতে গেছে, তখন ওইখানকার বর্তমানে এই যে জামাতের এমপি, সে তখন বলছে পুলিশ বাড়াবাড়ি করছে, এটা পুলিশের এখতিয়ার না, পাবলিকের এখতিয়ার। তাহলে নুরুল ইসলাম বুলবুলকে ওখানে দাঁড়াতে হবে। বাংলাদেশের সব এমপিরা তাহলে পেট্রোল পাম্প পাহারা দেখ, এটা সংসদে একমত হয়ে যাক। পুলিশের কাজ যদি না হয়ে থাকে, এই যে ছ্যাবলামিগুলো করছে, এই ছ্যাবলামিগুলো করতে যে হচ্ছে কি অশুভ ব্যবসায়ী এবং ওই যারা মোটরসাইকেলে 5 বার তেল নিচ্ছে 500 টাকা করে লিটার, ওই চরাঞ্চলে বিক্রি করছে, ওদেরকে উৎসাহিত করছে।